বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, একদম আমাদের থার্ড সেমিস্টার বাংলার সম্পূর্ণ বিষয়, অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি, অর্থাৎ প্রত্যেকটা বিষয় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সব মিলিয়ে আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে প্রায় 100 মতো প্রশ্ন, ভাষা থেকে প্রায় 100 মতো প্রশ্ন এবং বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 100 মতো প্রশ্ন, সব মিলিয়ে মোট প্রায় 300টি প্রশ্ন মতো আজকের আলোচনায় তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আমরা আলোচনার মধ্যে প্রথমে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা এই পার্টটা, তারপরের অংশে ভাষা এবং বাংলা ভাষা সংস্কৃতি, প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করে রাখলে আমরা আশা করব যে এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় টোটালি একদম যে আমাদের সেমিস্টারের রয়েছে থার্ড সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন, এখান থেকেই তোমরা কমন পেতে চলেছো। এই হলো আমাদের মূল সাজেশন, মূল ইম্পর্টেন্ট সাজেশন, যে প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের মূল আলোচনা। পর প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম 85টা প্রশ্ন আমরা তুলে ধরছি শুধুমাত্র এই অংশ থেকে। তারপরের অংশে যথারীতি আমরা ভাষা এবং তারপরের অংশে বাংলা ভাষা ও সংস্কৃতি, 3টে পার্ট নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো চলো শুরু করি পরপর প্রশ্ন আলোচনা। তো প্রথমেই, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, তাহলে হাতি কখন এসে যাবে? দুপুর নাগাদ, বিকাল নাগাদ, সন্ধ্যা নাগাদ নাকি রাত্রি নাগাদ? উত্তর হচ্ছে সন্ধ্যা নাগাদ। সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আহ্নিক পুজোটা একটু ঘটা করেই করেন? রবিবার, সোমবার, মঙ্গলবার নাকি বুধবার? উত্তর রবিবার। জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেননি? প্রবল প্রতাপান্বিত, শ্রীল, শ্রীম মহারাজ নাকি প্রজাদরদি? উত্তরটা হচ্ছে প্রজাদরদি, এটা কিন্তু ব্যবহার করেননি। জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হলো ছোট ছোট গোল গোল, গভীর ও ধূর্ত, পটল চেরা নাকি বড় বড় ভাষা? উত্তর হচ্ছে বড় বড় ভাষা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? বরিশাল, খুলনা, যশোর, ঢাকা? উত্তর যশোর। হাতি না পাঠিয়ে মহারাজ গরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মুক্তারের প্রতিক্রিয়ায় যেটি ছিল না সেটি কি হলো? ক্ষোভ, লজ্জা, রোষ নাকি দুশ্চিন্তা? উত্তর দুশ্চিন্তা। জয়রাম মুক্তার যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন, তাতে তার কাঁপতে লাগলো। কি কাঁপতে লাগলো? হাত থরথর করে, হাত পা ঠকঠক করে, পা থরথর করে নাকি সারা শরীর রাগে রিগিরিগি করে? উত্তর হচ্ছে হাত পা ঠকঠক করে। আদরণীকে জয়রাম মুক্তার কার কাছ থেকে কিনে নেন? উমাচরণ ঘোষ, উমাচরণ লাহেরি, উমাচরণ চক্রবর্তী নাকি উমাচরণ ব্যানার্জি? উত্তর উমাচরণ লাহেরি। উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকায় জয়রাম মুক্তার আদরণীকে কিনেছিলেন? 1000, 2000, 3000, 4000? উত্তর 2000 টাকায়। অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? অশান্ত বালক দিগকে, অশিষ্ট বালক দিগকে, দুরন্ত বালক দিগকে নাকি দুর্দান্ত বালক দিগকে? উত্তর হচ্ছে অশিষ্ট বালক দিগকে। এক ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কে বাহির হইয়া এলো? বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা? উত্তর হচ্ছে বড় বৌমা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ভ্যান গগের ধর্ম কি ছিল? সঙ্গীত চর্চা, রাজনীতি, উন্মাদনা ও আঁকা, বিজ্ঞানের উন্নতি? উত্তর হচ্ছে উন্মাদনা ও আঁকা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? ব্যক্তির কর্ম বিশ্বাসের মধ্যে, মন্দির মসজিদের মাধ্যমে, রাজনৈতিক শক্তির মাধ্যমে নাকি উপাসনা ও প্রার্থনার মাধ্যমে? উত্তর ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় লেনিনের ধর্ম কি ছিল? উত্তর হচ্ছে নতুন পতাকা তোলা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তোমার মনে হয়েছে? মানুষকে একত্রিত করা। পর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় আগুনের ধর্ম কি বলা হয়েছে? আলোকিত করা, ধ্বংস করে ভস্ম করা, শান্তি স্থাপন করা নাকি মানবতা প্রচার করা? উত্তর হচ্ছে ধ্বংস করে ভস্ম করা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান? উত্তর হচ্ছে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন ধরনের কাব্য? আধুনিক মানবতাবাদী কাব্য। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটিতে কি প্রতিফলিত করে? প্রকৃত ধর্মের সংজ্ঞা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবির মতে কোনটি ধর্ম নয়? উত্তর হচ্ছে অপশানে কি রয়েছে? ভালোবাসা, মানবতা, দখল ও আধিপত্য বিস্তার নাকি সত্যের সন্ধান? উত্তর দখল ও আধিপত্য বিস্তার। নিশ্চিত পৌঁছাবো, কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে? খজুরের দ্বীপে। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে? উত্তর হচ্ছে মন্ত্রপুত অসি, তার ইঙ্গিত করা হয়েছে। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবিতা অনুসারে অসি কোথায় ভরা আছে? উত্তর হচ্ছে হৃদয়ের খাপে। শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্ত্রপিত অসির আর কোন বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে? উত্তর হচ্ছে অভঙ্গুর। দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয় হতে প্রয়োজন কি? উত্তর বিশ্বাস ও ভালোবাসা। এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপ বলতে কি বোঝানো হয়েছে? আত্মপ্রত্যয় বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতাকে বোঝানো হয়েছে। পুত শব্দের অর্থ কি? পবিত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় উক্ত মন্ত্রীপুত অসির নাম কি রাখা হয়েছে? উত্তর হচ্ছে ভালোবাসা।
দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি কথক কিভাবে খরজুরের দ্বীপে পৌঁছাবেন? বিশ্বাস আর ভালোবাসার জোরে। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি নবনীতা দেবসেনের নবনীতা নামকরণ কে করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যের অন্তর্গত? উত্তর রক্তে আমি রাজপুত্র। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কোনটি? উত্তর আমি অনুপম। কোন ভাষার বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষা জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে? উত্তর হচ্ছে সংস্কৃত। স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষ্য করেছেন? সাধারণ মানুষের ভাষার মাধ্যমে। সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি সহজসাধ্য ছিল? উত্তর প্রাচীন যুগের। স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন? স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়াকে। স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে? উত্তর হচ্ছে যখন জাতির শক্তি থাকে। স্বামীজির মতে ভাষা কিসের মতো হওয়া উচিত? ইস্পাতের মতো। স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায়? উত্তর ভাব ও সংস্কৃতি। স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন? সাধারণ মানুষের ভাষা। স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত? উত্তর সাধারণ ও শক্তিশালীভাবে। স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? যে ভাষা পরিবর্তিত ও সরল হবে। গ্রামের সমস্ত লোকরা কিভাবে বসে? হাঁটুর ওপর মাথা রেখে বসে। গ্রামের সমস্ত লোকরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে, তার কারণ কি? কারণ গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত। কার চোখে জল? দামার বউয়ের চোখে জল। দামার বউয়ের নাম কি? দূর্পদ। দামার বউ কি দিয়ে চোখ মুছছে? শাড়ির আঁচল দিয়ে। থেকে থেকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে? দামার বউ। পাড়া থেকে কারা দামা পোটরাজের বাড়িতে এসেছে? উত্তর পাড়ার বৌঝিরা। পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল? উত্তর নিম গাছে। আশঙ্কাগ্রস্ত দূর্পদ কাককে কি বলে ডেকেছিল? বেজম্মা বলে। বেজম্মা কাকে বলা হয়েছিল? কাককে বলা হয়েছিল। দামা পোটরাজ নিত্য কি করে? উত্তর হচ্ছে মারিয়ায়ের পুজো করে। দূর্পদ কোন দিন দেবীর জন্য উপোস করেছে? কোন কোন দিন? কোন দিন? উত্তর হচ্ছে মঙ্গল শুক্রবারে। দেবী মারিয়াকে দূর্পদ স্নান করায় কি দিয়ে? দুধ এবং দই দিয়ে। দূর্পদ কখনোই দেবীকে কোথায় রাখেনি? আধারে রাখেনি। তার গলায় আরতি। কার আরতি? দূর্পদের আরতি। দূর্পদ কোন দিকে মুখ করে প্রার্থনা করে? মারিয়ায়ের মন্দিরের দিকে। দূর্পদ তার স্বামীর কি বন্ধ করে তাকে বাঁচানো প্রার্থনা করেছে? হাগা বমি। গায়ে সর্বত্র কিসের আওয়াজ? কান্না চিৎকারের আওয়াজ। শুনে তার হাত পা স্থির। কি শুনে? নিম গাছে বসা কাকের ডাক শুনে। তার কাছে কবিতায় কবি ও তার সঙ্গী কিসের প্রতীক? একতা ও সহমর্মিতার প্রতীক। তার সঙ্গে কবিতার শিরোনাম থেকে কি কি ধারণা পাওয়া যায়? একাত্মতার ধারণা পাওয়া যায়। তার সঙ্গে কবিতার মূল বিষয়বস্তু কি? সংগ্রাম এবং একতা। তার সঙ্গে কবিতায় কবি কিভাবে সময়ের কষ্টকে উপস্থাপন করেছেন? সংগ্রামী ভাষায়। তার সঙ্গে কবিতায় কবি তার সঙ্গীকে কি করার আহ্বান জানান? একসাথে লড়াই করার। তার সঙ্গে কবিতায় সঙ্গীর ভূমিকা মূলত কি? উত্তর হচ্ছে সহযোগিতা ও সমর্থন। তার সঙ্গে কবিতায় আগুন শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? নতুন সূচনার প্রতীক। তার সঙ্গে কবির ভাষাশৈলী কেমন? সরল ও প্রাঞ্জল। তার সঙ্গে কবিতার মাধ্যমে কোন সামাজিক বার্তা প্রদান করা হয়েছে? সংগ্রাম ও একতার এবং আহ্বানের। তার সঙ্গে কবিতায় সময়টা শব্দটি কি বোঝায়? উত্তর সংগ্রামী বোঝায়। তার সঙ্গে কবিতায় হাত শব্দটি কিসের প্রতীক? শক্তি ও সহযোগিতার প্রতীক। তার সঙ্গে কবিতার মূল ভাব কি? সংগ্রাম ও একতা। তার সঙ্গে কবিতায় কবি সময়ের কষ্টকে কিভাবে উপস্থাপন করেছেন? একসঙ্গে লড়াই করার প্রেরণার মধ্য দিয়ে। তার সঙ্গে কবিতায় একতা শব্দের প্রতীককে বা প্রতীকতা কিভাবে প্রকাশ পায়? মিলিত সংগ্রাম এর মধ্যে দিয়ে। তার সঙ্গে কবিতায় কবির মূল উদ্দেশ্য কি? সংগ্রাম ও একতার বার্তা। তার সঙ্গে কবিতায় কবিতার সঙ্গীকে কি উপহারের আহ্বান জানান? উত্তর হচ্ছে শাবল ও ঝুড়ি। তার সঙ্গে কবিতায় সময়টা খুব সুবিধের না, এর মানে কি? কারণ সময় কঠিন। তার সঙ্গে কবিতায় আমাদের চার হাত, এখানে চার হাত দ্বারা কি বোঝানো হয়েছে? কবি ও তার সঙ্গীর সহযোগিতার কথা বোঝানো হয়েছে। তার সঙ্গে কবিতায় কবির মতে সংগ্রামের সময় সবচেয়ে জরুরি বিষয় কি? একসাথে থাকার বার্তা। তার সঙ্গে কবিতায় আগুন বানাবার জন্য, এখানে আগুন কিসের প্রতীক? নতুন সূচনার প্রতীক। তো আমি তোমাদের প্রত্যেকটা অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আঞ্চলিক কবিতা থেকে 82 কোশ্চেন মানে 80টি কোশ্চেন আমি শেয়ার করলাম।
বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ভাষা থেকে। ভাষাতে আমাদের মোট 3টে অংশ রয়েছে, একটা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, আর একটা ধ্বনিতত্ত্ব এবং আর একটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তো এই 3টে অংশ থেকে স্পেশাল যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে আশা রাখি যে ভাষা থেকে তোমরা সমস্ত প্রশ্ন থার্ড সেমিস্টার পরীক্ষায় কমন পাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক মূল প্রশ্ন উত্তর। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর হচ্ছে ভাষা। ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কি? উত্তর হচ্ছে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কি করা হয়? বিশ্লেষণ করা হয়। ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একই রকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে তখন বিষয়টির কি করা হয়? তখন বিষয়টির সাধারণীকরণ করা হয়। এই প্রশ্নগুলো কিন্তু খুব নিয়ারেস্ট অপশান দেখলে কিন্তু গুলিয়ে ফেলবে। নথিভুক্তকরণ, পুনর্বিশ্লেষণ, প্রচার, সাধারণীকরণ। তো উত্তরটা হচ্ছে সাধারণীকরণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সাধারণীকরণের পর কি করা হয়? অনুমান ও যাচাই করা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের মৌখিক ভাষা কত বছরের পুরনো বলে অনুমান করা হয়? কয়েক লক্ষ বছরের। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কটি? উত্তর হচ্ছে 3টি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে ঘটিয়েছিলেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত কবে ঘটিয়েছিলেন? 1786 খ্রিস্টাব্দে। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি এই ভাষাগুলির মধ্যে যে প্রচুর মিল আছে তা প্রাথমিকভাবে কে খুঁজে পেয়েছিলেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্সের গবেষণা অনুযায়ী সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ও ফার্সি ভাষাগুলির মধ্যে ঐক্যসূত্রটি কি? ঐক্যসূত্র ছিল যে ভাষাগুলো প্রায় একটি মূল ভাষা থেকে উৎপন্ন। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষাগুলোর উৎপত্তির মূলে প্রধান ভাষাটি কি? প্রধান ভাষাটি ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার প্রথম সূত্রপাত হয়েছিল কোন প্রকার ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে? উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে। সমগোত্র ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় কোন ভাষাবিজ্ঞানে? উত্তর তুলনামূলক ভাষাবিজ্ঞানে। পরবর্তী কোশ্চেন, বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলোকে ধারাবাহিকভাবে রূপান্তর আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন স্তরে? এক্ষেত্রে উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানে। এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে কি আলোচনা করে? তুলনামূলক ভাষাবিজ্ঞান। এই রূপান্তর, তুলনা এগুলো মানেই বুঝে নেবে যে এটা তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাকে নির্দেশ করে কোন প্রকার ভাষাবিজ্ঞান? উত্তর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে কিভাবে বাংলা ভাষার জন্ম দিয়েছে তার আলোচনা হবে। উত্তর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। শব্দ ও পদমধ্যস্থ ধ্বনির পরিবর্তনের কারণে ঘটে ভাষার কি? কালগত রূপান্তর। কোন প্রকার ভাষাবিজ্ঞান ভাষার আলোচনা করে না? উত্তর হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি নিয়ে? সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কখন হয়েছিল? বিংশ শতাব্দীর গোড়ার দিকে। কোথায় কোথায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল? উত্তর হচ্ছে ইউরোপে। কোথায় প্রথম? উত্তর ইউরোপে। ইউরোপের পর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা কোথায় বিস্তার লাভ করে? উত্তর মার্কিন দেশে। যে ভাষায় কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই সকল ভাষার আলোচনা করে কে? উত্তর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনার প্রধান বিষয় কটি? কোন ভাষার আলোচনার প্রধান বিষয় কটি? উত্তর 4টি। ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন শাখায়? উত্তর সমাজ ভাষাবিজ্ঞান। ধ্বনির লিখিত রূপ ও সাংকেতিক রূপ কি? উত্তর বর্ণ। ধ্বনি জুড়ে জুড়ে কি তৈরি হয়? উত্তর শব্দ। শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটি মাত্র স্বরধ্বনি থাকে তাকে কি বলে? উত্তর অক্ষর। ধ্বনিতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয়? উত্তর বাগধ্বনি নিয়ে। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি? ফোনোলজি। বিভাজ্য ধ্বনির মূল দুটি ভাগ কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতীয় সুর তরঙ্গ যে ধ্বনির অন্তর্গত সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কটি? 7টি। বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা কটি? 11টি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটি? উত্তর 4টি। বাংলায় সানুনাসিক স্বর সংখ্যা কটি? উত্তর 7টি। অ, আ, রস্বই, রস্যু, ই ও অ্যা এই স্বরধ্বনিগুলো কি? উত্তর হচ্ছে মৌলিক স্বরধ্বনি। অ্যা স্বরধ্বনিটি জীবাশ্মার কোন অবস্থান থেকে উচ্চারিত হয়? নিম্ন মধ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা তোমাদের বইও একটা চার্ট পাবে, সম্মুখ, সম্মুখ, নিম্ন মধ্য, মধ্য, উচ্চ। এই চার্টটা কিন্তু ভালো করে মনে রাখবে, তোমাদের বইও পেয়ে যাবে। নেক্সট, একটা সংবৃত্ত স্বরধ্বনির উদাহরণ কি? উত্তর হচ্ছে হস্যু। মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? উত্তর 30টি। প, ফ, ব, ম উচ্চারণের স্থান কোথায়? ওষ্ঠধ্বনি। প একদম লাস্টের লাইন। ক, চ, ট, ত, প। প মানে হচ্ছে নিচের লাইন, নিচের লাইন মানে ওষ্ঠধ্বনি।
এই চারটা পড়লে এগুলো পারবে। এগুলির মধ্যে কোনটি ওষ্ঠধ্বনি? উত্তর হচ্ছে ভ। প ফ ব ভ ম, এই পাঁচটা, তার মধ্যে ভ রয়েছে, তো উত্তর হচ্ছে ভ। ক চ ট ত প ধ্বনিগুলো হলো কি? প্রথম দুটো লাইন হচ্ছে অঘোষ, তাহলে অঘোষ, আর ক হচ্ছে অল্পপ্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, তাহলে অঘোষ অল্পপ্রাণ। একটি বর্ণ একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কি? উত্তর হবে ধ। শব্দতত্ত্ব এর ইংরেজি পরিভাষাটি কি? উত্তর হলো সিমেন্টিক। মার্জার শব্দটির আবিধানিক অর্থ কি? বিড়াল। একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যে সম্পর্ককে কি বলা হয়? নিদর্শন। এবং কিন্তু সুতরাং অতএব কোনো, এগুলি শব্দার্থের কোন শ্রেণীর অন্তর্গত? সাধারণ অর্থ। শব্দার্থ ভাষাবিজ্ঞানের কোন গঠনের সাথে সম্পর্কযুক্ত? ভাষার অধগঠনের সঙ্গে। শব্দার্থ পরিবর্তনের স্বরূপটি প্রথম সমক্ষে আনেন কে? আর এল টাক্স। ঐতিহাসিক শব্দতত্ত্বের ধারণাটি প্রবর্তন করেন কে? মাইকেল ব্রেল। শব্দের অন্তর্নিহিত সাধারণ উপাদানগুলিকে শনাক্ত করা যায় কিসে? উপাদানমূলক তত্ত্বে। শব্দ কোন উপাদানের সমষ্টি? অর্থ। শব্দ সমষ্টি সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে, সেটা কি? উপাদানমূলক তত্ত্ব। শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তাকে? ডোনাল্ড ডেভিডসন। সেমান্টিক্স অব লজিক গ্রন্থের রচয়িতাকে? ডোনাল্ড ডেভিডসন। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি? সমার্থকতা। শব্দের সমার্থকতা কি? প্রতিশব্দমূলক সম্পর্ক। পুত্র, ছেলে, তনয় কিসের উদাহরণ? সমার্থকতার উদাহরণ। মেকুর শব্দের অর্থ কি? বিড়াল। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে কি হয়? বিপরীতার্থকতা। নিম্নের কোন নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ? বৃষ্টি, অনাবৃষ্টি। ব্যাপক অর্থতা অন্য কি নামে পরিচিত? অর্থান্তর্ভুক্তি। লাল রং, নীল, সবুজ পাখি, কাক, চড়ুই, টিয়া, ফল, আম, জাম, লিচু, ফুল, গোলাপ, চাপা, জুই, ওপরের দৃষ্টান্তগুলো কি? এগুলো হচ্ছে অর্থান্তর্ভুক্তি। আলু শব্দটি জার্মান ভাষায় ব্যবহৃত হয় কি হিসেবে? ফলের অধিনাম হিসেবে। অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? ব্যাপক অর্থকথা হিসেবে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। থিসরাস শব্দটি হলো কি? একটি গ্রিক শব্দ। সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস কোনটি? অমরকোষ। থিসরাস অভিধানের আবিষ্কর্তাকে? পিটার মার্ক রজেট। কটা বাজে? রবি তো বাড়ি এসে গিয়েছে। বক্তা ও শ্রোতার কথোপকথনটি অর্থ বোঝা সম্ভব হয় কোন তত্ত্বের সাহায্যে? প্রয়োগ তত্ত্ব। শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণের কটি উপবিভাগ? তিনটি। এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর সাদৃশ্যগত অর্থ পরিবর্তিত হয় কি কারণে? সাদৃশ্যজনিত কারণে। সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন, এই বিষয়ে শব্দতত্ত্বের কোন শাখায় আলোচনা করা হয়? ঐতিহাসিক শাখায়। স্থান ও পরিবেশ ভিন্ন হলে একই শব্দের অর্থ পার্থক্য ঘটে যে কারণে? ভৌগোলিক কারণে। অনেক সময় কিছু কিছু অশুভ শব্দ সুভাষণ রীতির মাধ্যমে উচ্চারিত হয়ে নতুন রূপ পায় তথা শব্দার্থ পরিবর্তন ঘটে, এটি কোন কারণে হয়? সংস্কারজনিত কারণে। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যটি উচ্চারণ না করে এবং অর্থের পরিবর্তন না ঘটিয়ে সংক্ষিপ্তকারে উচ্চারণ করা হয় যে কারণে, সেটা হচ্ছে শব্দ সংক্ষেপজনিত কারণ। শব্দের অভিধা শক্তিকে কি বলা হয়? বাচ্যার্থ। শব্দের লক্ষণাশক্তি কি নামে পরিচিত? ব্যঞ্জনা। গাং শব্দের পূর্ব নাম ছিল গঙ্গা নদী, বর্তমানে গাঙের অর্থ যে কোনো নদী, এটি কি? এটি হচ্ছে শব্দার্থের প্রসার। কালী শব্দের বর্তমান অর্থে শব্দার্থ পরিবর্তনের স্বরূপটা কি? প্রসার। অন্ন শব্দটির আদি অর্থ কি ছিল? উত্তর খাদ্য। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এক্ষেত্রে শব্দ পরিবর্তনের কোন ধারা? উত্তর অর্থের সংকোচ। অর্থ সংকোচ ও অর্থ প্রসার এই দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটতে পারে কোথায়? শব্দার্থের রূপান্তরে। উপবাস শব্দটির অর্থ ছিল নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এই শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটি কি? সেটি হলো অর্থের রূপান্তর। গবেষণা শব্দের অর্থ ছিল গরু খোঁজা, তার বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর। তেল শব্দটির আদি অর্থ ছিল তিলের নির্যাস, বর্তমানে যে কোনো তৈল ফসলের নির্যাস অর্থে ব্যবহৃত হয়, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের প্রসার। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার কথা, কিন্তু বর্তমান অর্থ সমূহ, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর। কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে তাকে কি বলা হয়? শব্দের উৎকর্ষ। অর্থ পরিবর্তনের কারণে যখন কোনো শব্দ তার মূল অর্থের চাইতে নিম্নমানের অর্থ ধারণ করে তখন তাকে কি বলা হয়? শব্দের অপকর্ষ। দারুণ শব্দের আদি অর্থ কি? কাষ্ঠ নির্মিত। কলম শব্দের আদি ও বর্তমান অর্থ কি? স্বর বা খাগ, এবং বর্তমান অর্থ লেখনী। ধন্য শব্দের আদি অর্থ কি? ধন্য শব্দের আদি অর্থ হচ্ছে ধন বা বিত্তশালী। ঝি শব্দের আদি বা মূল অর্থ কি? মেয়ে। কুমোর শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে কুম্ভকার।
তো আমি তোমাদের জন্য স্পেশাল 98 কোশ্চেন শেয়ার করলাম। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, এবং যেটা বললাম দুটো চার্ট কিন্তু তোমাদের এক্সট্রা হবে, পড়ে রাখতে হবে, কারণ ওই চার্টের থেকে কিছু কিছু প্রশ্ন তোমরা পাবে, বিশেষ করে ওই কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, ওষ্ঠবর্ণ, মধ্যাহ্নবর্ণ, নাসিক্যবর্ণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ, পিনায়ন, ক্ষীণায়ন, কোথা দিয়ে কোনটাকে উচ্চারিত হচ্ছে, সম্মুখ, মধ্য, হ্যাঁ, উচ্চ, এগুলোর একটু চার্ট দেখে রাখতে হবে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের চার্ট তোমরা তোমাদের বইয়ের যে অংশ রয়েছে তোমাদের ধ্বনিতত্ত্ব, সেখানেও তোমরা পেয়ে যাবে। ওই চার্টটা একটু মনে রাখবে, ব্যাস, তাহলে দেখবে এর ভেতর দিয়ে তোমরা সব কমন পেয়ে গেছো। এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী অংশ, অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি, যেখানে আমাদের রয়েছে বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। এই মোট 3টে অংশ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 100 কোশ্চেন আরও এই অংশের শেয়ার করছি। মোট এই যে আমরা 300 প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে আশা করি 100% প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো। তো চলো শুরু করা যাক মূল আলোচনা। এই পার্টের থেকে স্পেশাল কোশ্চেন, গানের ধারা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানুষের আদিমতম শিল্প হলো, আদিমতম শিল্প কি? উত্তর হচ্ছে সঙ্গীত। আমি স্টার চিহ্ন দিয়ে দুই একটা কথা একটু বলে দিয়েছি যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখার দরকার। যেমন মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার কি? উত্তর হচ্ছে সুর। কিসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটেছিল? উত্তর হচ্ছে পশু পাখির ভাষার অনুকরণে। নেক্সট, মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো কি? উত্তর হচ্ছে তার কণ্ঠ। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। একটি তাল বাদ্যের উদাহরণ কি? উত্তর হচ্ছে খোল। আর যদি বলে একটি তার যন্ত্রের উদাহরণ কি? তার উত্তর হচ্ছে তানপুরা। পরবর্তী প্রশ্ন, বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? উত্তর হচ্ছে চর্যাপদ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ রচিত হয়, চর্যাপদ কখন রচিত হয়? উত্তর হচ্ছে আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের আবিষ্কর্তা কে? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাগানের মোট সংখ্যা কটি? 51। চর্যার যুগের সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায়? উত্তর হচ্ছে 6টি। চর্যাগীতির যুগে স্ত্রীতুই বাচক অঙ্গটির নাম কি ছিল? উত্তর হচ্ছে স্বর ও বিরুদ। চর্যাপদে ব্যবহৃত কোন রাগটি বর্তমানে রামকেলি রাগ রূপে পরিচিত? উত্তর হচ্ছে রামক্রি। কোন রাগের পরিবর্তিত রূপ আজকের মল্লার রাগ? উত্তর হচ্ছে মল্লারি। চর্যার পদগুলিকেই বলা হয় কিন্তু গান। নেক্সট, চর্যাগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রটির নাম কি? উত্তর হচ্ছে পটহ। গীত গোবিন্দম এর রচয়িতাকে? উত্তর জয়দেব গোস্বামী। মনে রাখবে, গীত গোবিন্দম এর পদগুলো কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। জয়দেব কোন রাজার পৃষ্ঠপোষকতায় গীত গোবিন্দ রচনা করেন? উত্তর লক্ষণ সেন। গীত গোবিন্দের অনুপ্রেরণায় কৃষ্ণকথা রচনা করেন কে? বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাস কি রচনা করেছিলেন? তার বিখ্যাত রচনা শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের স্বর্গগুলিকে কি বলা হয়? খণ্ড বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কটি? উত্তর 13টি। পদের সংখ্যা 418টি এবং মোট রাগ রাগিনীর সংখ্যা হলো 32টি। শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণটি কে করেন? উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায়। মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য কে? উত্তর হচ্ছে দাশরথী রায়। কোন লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো? উত্তর হচ্ছে লাচারি। মঙ্গল কাব্যগুলি কি? মঙ্গল কাব্যগুলো হলো অ্যাকচুয়ালি দেবদেবীর মহত্বসূচক গান। মঙ্গল কাব্যগুলি কটি পালায় বিভক্ত? 16টি। প্রধান মঙ্গল কাব্য কোনটি? উত্তর হচ্ছে ধর্মমঙ্গল। রায়মঙ্গল কাকে নিয়ে রচিত? উত্তর হচ্ছে দক্ষিণ রায়। মনসা মঙ্গল এর একজন বিখ্যাত রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? উত্তর মুকুন্দ চক্রবর্তী। ধর্মমঙ্গল কে রচনা করেছেন? উত্তর ঘনরাম চক্রবর্তী। মঙ্গল কাব্য কতদিন ধরে গাওয়ার প্রচলন ছিল? উত্তর হচ্ছে 8 দিন। মনসাগীতি রাঢ়বঙ্গে কি নামে পরিচিত? ঝাপান নামে পরিচিত। মনসাগীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত? ভাসান নামে পরিচিত। মনসাগীতি পূর্ববঙ্গে কি নামে পরিচিত? রয়ানি নামে পরিচিত। বৈষ্ণব পদাবলী শ্রেষ্ঠ রস কোনটি? উত্তর হচ্ছে শৃঙ্গার। নিম্নোক্ত পর্যায়গুলির মধ্যে বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য পর্যায় কি? উত্তর হচ্ছে পূর্বরাগ। বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কি? উত্তর হচ্ছে কীর্তন। কথা, দোহা, আখর, তুক ও ছুট এই 5টি অঙ্গ হলো কি? কীর্তনের অঙ্গ। লীলা কীর্তনের অপর নাম কি? উত্তর হচ্ছে রসকীর্তন। খোল ও করতাল সহযোগে অষ্টপ্রহর ঈশ্বরের নামগান করাকে কি বলা হয়? সংকীর্তন। বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক কাকে বলা হয়? বিশ্বনাথ কবিরাজ। সম্ভোগের কটি ভাগ? উত্তর হচ্ছে 5টি ভাগ। বিপ্রলম্বের কটি ভাগ? উত্তর হচ্ছে 4টি ভাগ। কটি কলিতে সাধারণত কীর্তন গান নিবন্ধ থাকে? উত্তর হচ্ছে 6টি। প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুযায়ী প্রথমত গেয়র গৌরপদটিকে কি বলা হয়? গৌরচন্দ্রিকা।
গৌরচন্দিকা গীত হয় কোথায়? রাধাকৃষ্ণ লীলার প্রারম্ভে। কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ কীর্তনিয়াকে? নন্দকিশোর দাস। শাক্ত সঙ্গীতের উদ্ভব হয় কখন? উত্তর অষ্টাদশ শতকে। শাক্ত পদাবলী মূলত কি? উত্তর হচ্ছে মাতৃ আরাধনা হেতু ভক্তকৃত গান। শাক্ত পদাবলীর প্রথম ও প্রধান কবি কে ছিলেন? রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের উপাধি কি? কবিরঞ্জন। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন কবে? আনুমানিক 1720 খ্রিস্টাব্দে। রামপ্রসাদ সৃষ্ট শাক্ত সঙ্গীতের ধরনটির নাম কি? উত্তর রামপ্রসাদী। কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন গানের ছায়া পড়েছে? কীর্তন গানের ছায়া পড়েছে। শক্তিসাধক কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের গানের জন্য অধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন? আগমনী এবং বিজয়া। টপ্পা গান প্রচলের অন্যতম প্রধা কে ছিলেন? কালী মির্জা। আখড়ায় এর উল্লেখ ছিল প্রাচীন কোন গ্রন্থে? উত্তর আইনি আকবরীতে। রাম বসুর নাম কোন গানের সঙ্গে যুক্ত? কবি গান। কোন সময়কে যাত্রা গানের সূচনা পর্ব বলে ধরে নেওয়া হয়? ষোড়শ শতাব্দীকে। কে প্রথম যাত্রাপালায় আখড়ায় ও হাফ আখড়ায় গানের প্রয়োগ করেন? উত্তর হচ্ছে রামচাঁদ মুখোপাধ্যায়। চপ কীর্তনের প্রবর্তক কে? উত্তর হচ্ছে রূপচাঁদ অধিকারী। মধুসূদন কিন্নর কোন ধারার গানের জন্য প্রসিদ্ধ ছিলেন? ঢপ কীর্তন। তারপরে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম কথিত রয়েছে? শিবচন্দ্র ঠাকুর। পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন কে? রূপচাঁদ। রূপচাঁদ পক্ষীর পুরো নাম কি? গৌর হরিদাস মহাপাত্র। রূপচাঁদ পক্ষীর পাঁচালী দলটির নাম কি ছিল? পক্ষীর জাতিমালা। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কি? আচার্য জগদীশচন্দ্র বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কি? উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া এবং মশলাপাতি পাওয়া। কোম্পানির বাগান বলা হতো কাকে? রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে। কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিল? কর্নেল রবার্ট কিড। কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার কে ছিলেন? কর্নেল রবার্ট কিড। ভারতে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে? উইলিয়াম রক্সবার্গকে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয় কত সালে? 1890 খ্রিস্টাব্দে। রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রকাশিত হয়? 1893 খ্রিস্টাব্দে। কোম্পানির বাগানের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন রাখা হয় কত সালে? 1952 সালে। কত সালে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় চলে আসে? 1963 সালে। কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 সালের 15ই জানুয়ারি। এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। বাংলা ভাষায় গদ্যচর্চার পথিকৃৎ কাকে বলা হয়? উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরিকে উপমহাদেশে আনার ব্যাপারে কার ভূমিকা অগ্রগণ্য? জন টমাসের। শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর কে খোদাই করেন? উত্তর পঞ্চানন কর্মকার। যে গ্রন্থের আলোকে বিদ্যাহারাবলী রচিত হয় তার নাম কি? উত্তর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কোন সংস্করণের আলোকে বিদ্যাহারাবলী রচিত হয়? পঞ্চম। বিদ্যাহারাবলী কে রচনা করেন? ফেলিক্স কেরি। কোন গ্রন্থকে বাংলার প্রথম অস্থি ও শারীরবিদ্যার গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে? বিদ্যাহারাবলীকে। বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। দিগদর্শন পত্রিকাটি কে সম্পাদন করেন? জন ক্লার্ক। দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? শ্রীরামপুর মিশন থেকে। বাঙালির ইংরেজি শেখার আগ্রহ কোন কলেজে নির্মিত হয়? হিন্দু কলেজে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার। বঙ্গদেশে ইংরেজি শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা পালন করে কে? হিন্দু কলেজ এবং কলকাতা স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি 1822 খ্রিস্টাব্দে যে মাসিক পত্র চালু করে তার নাম কি? পর্ষাবলী। রামমোহন রায়ের উদ্যোগে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1815 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। উদ্বোধনের দিন হিন্দু কলেজের ছাত্র সংখ্যা কত ছিল? 20। হিন্দু কলেজে প্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তর গরানহাটায়। কার বাড়িতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? গোরাচাঁদ বসাক। হিন্দু কলেজের প্রথম গভর্নর কে ছিলেন? ডেভিড হেয়ার এবং বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের নাম পরিবর্তিত হয়ে কি হয়? প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ কত সালে? 1855 সালে। কত সালে ডাক্তার নীলরতন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন? 1893 সালে। ভারতে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা কে স্থাপন করেছিল? নীলরতন সরকার। বেঙ্গল টেকনিক্যাল স্কুল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? নীলরতন সরকার। সিরোসিস অব লিভার ইন চিলড্রেন কার উল্লেখযোগ্য গবেষণা? নীলরতন সরকার। কলকাতায় প্রথমবার প্লেগ রোগ কবে দেখা যায়? 1897 খ্রিস্টাব্দে।
দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা পরিচালনা করা যার প্রধান স্বপ্ন জীবনের অন্যতম লক্ষ্য, তিনি কে ছিলেন? রাধা গোবিন্দ কর। অতীতে আরজি কর মেডিকেল কলেজের কি নাম ছিল? বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ। ধাত্রী সাহায় এবং অ্যানাটমি গ্রন্থ দুটি কার রচিত? রাধা গোবিন্দ করের। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। কত খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন? 1882 খ্রিস্টাব্দে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় চিকিৎসক রূপে যাত্রা শুরু করেন কবে? 1890 খ্রিস্টাব্দ থেকে। কাদম্বিনী বসু প্রথম চিকিৎসক রূপে কোথায় নিযুক্ত হন? লেডি ডাফরিন হাসপাতালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি? মহেন্দ্রলাল সরকার। লালমাধব মুখোপাধ্যায় কি ছিলেন? একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? 1934 সালে। কোন চিকিৎসক বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম রেখেছিল? সুরেশচন্দ্র সর্বাধিকারী। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের অসামরিক ব্যক্তি হলেন লেফটেন্যান্ট কর্নেল উপাধিপ্রাপ্ত একজন কে? সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদে নিযুক্ত হন? চুনিলাল বসু। কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ চুনিলাল বসুর একটা উল্লেখযোগ্য গবেষণা? করবী ফুলের। বিধানচন্দ্র রায় কবে ক্যালকাটা মেডিকেল কলেজ শিক্ষকতার দায়িত্ব নেন? 1911 সালে। ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় কবে? উত্তর 1961 সালে। কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই। প্রথম বাঙালি মনোবিজ্ঞানী তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন? গিরীন্দ্রশেখর বসু। কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? গিরীন্দ্রশেখর বসু। ডক্টর গিরীন্দ্রশেখর বসুর নেতৃত্বে এশিয়ায় সাধারণ হাসপাতালে প্রথম কবে মনোরোগ বিভাগ চালু হয়? 1933 সালে। গিরীন্দ্রশেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম কি? স্বপ্ন। এবার আসবো বাংলা ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় থেকে প্রশ্ন। বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? বাঙালির ইতিহাস গ্রন্থে। গ্রন্থটির রচয়িতা ছিলেন নিহার রঞ্জন রায়। অন্তঃশ্লেষ, শবর, চণ্ডাল প্রভৃতি অরণ্যচারী কৌমদের প্রধান উপজীব্য কি ছিল? শিকার, ইতিহাস, বাদ্যযন্ত্র বিক্রয়। কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যান রচনার কথা উল্লেখ আছে? পবনদূত। নিহার রঞ্জন রায় বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির পরিচয় দিতে গিয়ে প্রাচীনকালে কোন কোন খেলার প্রচলন বেশি ছিল বলে উল্লেখ করেন? দাবা এবং পাশা খেলা। বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা? পাশা খেলা। দূত কোন খেলার অপর নাম? পাশা খেলার। অতীতে প্রচলিত দেশীয় খেলা কোনটি? হাডুডু। প্রথম দিকের হিন্দু মেলা কবে উদ্বোধিত হতো? চৈত্র সংক্রান্তির দিনে। হিন্দু মেলার প্রধান কর্ণধার কে ছিলেন? নবগোপাল মিত্র। হিন্দু মেলা উপলক্ষে কাদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হতো? বাঙালি এবং পাঞ্জাবি ছাত্রদের মধ্যে। কে হিন্দু মেলার নাম বদলে ভারত মেলা রাখার প্রস্তাব দেন? যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। প্রায় 5000 বছরের প্রাচীন কুস্তির ছবি কোথায় আবিষ্কৃত হয়েছিল? মেসোপটেমিয়ায়। কোন দেশের জাতীয় খেলা কুস্তি? জাপানের। মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন কে? সোরাব এবং বুস্তম। রুস্তম-ই হিন্দ উপাধি কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় কোথায়? বরোদায়। ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে কত সালে? 1948 সালে। কত সালে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? 1953 সালে। কোন সময়ে বুকারেস্টে বিশ্ব যুব সম্মেলন হয়েছিল? 1953 সালে। ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে? 1892 থেকে 1894 সালে। ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে স্বীকৃতি লাভ করেন কে? করিম বক্স। বিখ্যাত কুস্তিগির গোবর গুহের প্রকৃত নাম কি? যতীন্দ্রচরণ গুহ। বালিকাদের মল্লযুদ্ধ কোথায় হতো? নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে। একজন প্রসিদ্ধ ভারোত্তোলক হলেন কে? উত্তর শ্যামাকান্ত নন্দী। কোন মহাকাব্যে গ্রিকদের মল্লযুদ্ধের প্রসঙ্গ রয়েছে? ইলিয়াড এবং ওডিসিতে। কোন মহাপুরুষের যৌবনে মল্লযুদ্ধে আগ্রহী ছিলেন বলে জানা যায়? গৌতম বুদ্ধ। চীনে প্রচলিত মল্লযুদ্ধ কি নামে পরিচিত ছিল? সুয়াই জিয়াও। বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃৎ কে ছিলেন? অম্বিকাচরণ গুহ। গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব কে পান? গোবর গুহ। গোবর গুহ প্রথম এশীয় ব্যক্তি হিসেবে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন কবে? 1921 সালে। ধোকা, রদ্দা, পাট, টাং এসব নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। গোবর গুহের সর্বাধিক প্রচলিত কুস্তি রীতিটি কি? উত্তর হচ্ছে রদ্দা। ব্যায়ামকে কে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন? ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত। কলকাতার এক প্রদর্শনীতে কবে নিখিল ভারত কুস্তির প্রতিযোগিতা হয়? 1923 থেকে 24 সালে। লৌহমানব কার উপাধি? নীলমণি দাস। নীলমণি দাস কার ছাত্র ছিলেন? ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত। কুস্তির আন্তর্জাতিক রেফারি কে ছিলেন? মানিক গুহ। প্যাচ লুকানো ধোকা কোন খেলায় আছে? কুস্তিতে। পৃথিবীতে ফুটবলের প্রতিষ্ঠা ঘটেছে কার হাত ধরে? ব্রাজিলের। বাংলা তথা ভারতবর্ষের ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা? ব্রিটিশ সেনাবাহিনী। এক্সপ্লানেট ময়দানে এদেশের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কবে? 1854 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে।
বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ফুটবল ক্লাবটির নাম কি? ক্যালকাটা এফসি। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ানোর কৃতিত্ব কার? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নাগেন্দ্র প্রসাদ ফুটবল খেলা শুরু করেন কত খ্রিস্টাব্দে? 1877 খ্রিস্টাব্দে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোন স্কুলে পড়ার সময় ফুটবল খেলা শুরু করেন? হেয়ার স্কুল। নগেন্দ্র প্রসাদ কোন অবস্থানে খেলতেন? সেন্টার ফরওয়ার্ড। নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় যে ফুটবল দলটি গড়ে ওঠেনি সেটা কি? টেন্টস ক্লাব। আচ্ছা, প্রেসিডেন্সি কলেজ কবে গড়ে ওঠে? উত্তর 1879 খ্রিস্টাব্দে। শোয়াবাজার ক্লাব কবে গড়ে ওঠে? 1887 খ্রিস্টাব্দে। কোন বাঙালি প্রথম গড়ের মাঠে তাঁবু খাটিয়েছিলেন? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কার প্রচেষ্টায় শোয়াবাজার ক্লাব টেন্টস কাপে অংশগ্রহণ করে? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আইএফএ শিল্ড প্রতিযোগিতা কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1893 খ্রিস্টাব্দে। প্রথম ইউরোপীয় দলকে পরাস্ত করে কোন দেশীয় ফুটবল ক্লাব? শোয়াবাজার ক্লাব। প্রথম সব ইউরোপীয় দলকে পরাস্ত করে 1892 খ্রিস্টাব্দে শোয়াবাজার ক্লাব কোন কাপ জয় করে? টেটস কাপ। টেটস কাপে শোয়াবাজার ক্লাব কোন দলকে পরাস্ত করেছিল? ইস্টশায়ার। এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচলন করেন কে? প্রথম ফুটবল খেলা প্রচলন করেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আইএফএ শিল্ড গঠনের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় ব্যক্তিত্ব কে ছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ফুটবল দর্শক ও খেলোয়াড়দের কাছে হুজুর বলে কে পরিচিত ছিল? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবি দল তৈরি করেছিলেন? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি? শোয়াবাজার ক্লাব। কোন ক্লাব বিভক্ত হয়ে টাউন ক্লাবের জন্ম হয়? ওয়েলিংটন ক্লাব। ওয়েলিংটন ক্লাবের আভ্যন্তরীণ কোন দলের জন্য কোন ক্লাব গড়ে ওঠে? টাউন ক্লাব। টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কে? স্বামী বিবেকানন্দ। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? 1889 খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর? কলকাতা। মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয়? 1892 সালে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1893 সালে। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিল? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আইএফএ শিল্ড কোন ক্লাবের উদ্যোগে চালু হয়েছিল? শোয়াবাজার ক্লাব। কলকাতা ফুটবল লিগ কবে শুরু হয়? 1898 খ্রিস্টাব্দে। একদম স্পেশাল কোশ্চেন, স্পেশাল জায়গা থেকে তোমাদের জন্য তুলে ধরা, এবং এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে বাংলা ও ভাষা ও সংস্কৃতি থেকে আশা করি তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এটুকু বললাম, এবং এই টোটাল প্রশ্নগুলো কমপ্লিট করলে আশা করি তোমরা 100% প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো। ধন্যবাদ।